নমস্কার সবাইকে। আজকে আমাদের ভূগোলের ক্লাস। আর আজকে আমরা আলোচনা করব আভ্যন্তরীণ শক্তি এবং বিপর্যয় সম্পর্কে। এই ক্লাসটিতে আমি মোট 25টি প্রশ্ন রেখেছি এবং এই 25টি প্রশ্ন থেকে আমরা আরও 70 থেকে 80টা প্রশ্ন কভার করতে পারবো। তাহলে ভিডিওটি স্কিপ করবে না, ভিডিওটি খুবই ভালো হতে চলেছে এবং ইনফরমেটিভ হতে চলেছে। তো আমাদের প্রথম প্রশ্ন, ভূ অভ্যন্তরে যেখানে ভূমিকম্পের উৎপত্তি হয় সেই কেন্দ্রটিকে কি বলা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, কেন্দ্র। এই পাশের ছবিটা ভালো করে দেখো, এই বিন্দু অঞ্চলটিতে প্রথম ভূমিকম্প হচ্ছে, তাই এটাকে বলা হবে আমাদের ভূমিকম্পের কেন্দ্র। তাহলে মাটির নিচে যে বিন্দুতে প্রথম কম্পন শুরু হয় তাকে বলা হয় কেন্দ্র বা ফোকাস। এবার এই কেন্দ্র থেকে আমাদের যেই ভূমিকম্পটা হবে সেটা এরকম করে উপরের দিকে ক্রিয়া করবে এবং এইভাবে সোজা উপরে গেলে পৃথিবীর যে স্থানটিকে প্রথম টাচ করবে সেটিকে বলা হবে আমাদের উপকেন্দ্র। এবার উপকেন্দ্রের ঠিক উল্টো দিকে পৃথিবীর অপর প্রান্তের স্থানকে বলা হবে আমাদের প্রতিবাদ কেন্দ্র। এবার ধরো এটা আমাদের পৃথিবীর কেন্দ্র, এই কেন্দ্র থেকে ভূমিকম্পটা হলো, এবার ভূমিকম্পটার এফেক্টটা আমাদের এই পয়েন্টে দেখা যাবে, তাই এটা আমাদের হয়ে যাবে উপকেন্দ্র। 2 নম্বর প্রশ্ন, কোন ভূমিকম্প তরঙ্গ কঠিন, তরল ও গ্যাসীয় তিনটি মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে? এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, পি তরঙ্গ। তাহলে আমরা জানি ভূমিকম্পের আমাদের তিনটি তরঙ্গ আছে, একটা পি তরঙ্গ যেটাকে বলে প্রাইমারি ওয়েভ, একটা এস তরঙ্গ যেটাকে বলে সেকেন্ডারি ওয়েভ, আর একটা হলো এল তরঙ্গ যেটাকে বলি আমরা সারফেস ওয়েভ। এই পি তরঙ্গের প্রবাহ কেমন হয়? সংকোচনের মাধ্যমে হয় এবং প্রসারণের মাধ্যমে হয়। এবার এস তরঙ্গের প্রবাহ হয় এরকম তির্যক ভাবে, মানে একবার ওঠে একবার নামে, এরকম করে আমাদের এই এস তরঙ্গটা চলতে থাকে। আর এল তরঙ্গটার হতে থাকে, একবার হতে থাকে ঘূর্ণন গতি, একবার হতে থাকে পার্শ্বীয় গতি। এই পি তরঙ্গের গতি সাধারণত শব্দের মতো হয়ে থাকে এবং এস তরঙ্গের গতি সাধারণত আলোক তরঙ্গের মতো হতে থাকে। এবার এই পি, এস আর এল তরঙ্গের মধ্যে পি তরঙ্গ কঠিন, তরল এবং গ্যাস তিনটির মধ্যে দিয়ে চলতে পারে। এস তরঙ্গ শুধুমাত্র চলতে পারে কঠিনের মধ্য দিয়ে। কিন্তু এই এল তরঙ্গ সব থেকে বিধ্বংসী এবং বিপজ্জনক তরঙ্গ হয়। 3 নম্বর প্রশ্ন, প্রশান্ত মহাসাগরের উপকূলবর্তী অঞ্চলকে অগ্নিবলয় বলা হয় কেন? এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, বিশ্বের অধিকাংশ জীবন্ত আগ্নেয়গিরি এখানে অবস্থিত। পৃথিবীর 75% সক্রিয় আগ্নেয়গিরি এখানে আছে। ছবিটা ভালো করে দেখো, এই রিংস অফ ফায়ারটা প্যাসিফিক ওশানকে ঘিরে রয়েছে। কোথা থেকে শুরু হয়েছে? নিউজিল্যান্ড থেকে শুরু হয়েছে। নিউজিল্যান্ডের আশেপাশে ছোট ছোট যেসব দ্বীপরাষ্ট্র আছে তাদেরকে কভার করে এইদিকে পাপুয়া নিউগিনি, ইন্দোনেশিয়া থেকে কভার করে জাপান, রাশিয়া, পুরোটাকে কভার করেছে। এইদিকে কভার করেছে নর্থ আমেরিকা, আবার এইদিকে কভার করেছে আমাদের সাউথ আমেরিকাকে। তাহলে প্রশান্ত মহাসাগরটাকে পুরোটা চারদিক থেকে ঘিরে রয়েছে, এর জন্য এইকে বলা হয় রিংস অফ ফায়ার। 4 নম্বর প্রশ্ন, ভূগর্ভের উত্তপ্ত গলিত পদার্থ যখন ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে তখন তাকে কি বলে? এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, লাভা বলা হয়। 5 নম্বর প্রশ্ন, জাপানি শব্দ সুনামি এর প্রকৃত অর্থ কি? এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, পোতাশ্রয়ের ঢেউ। এবার আমরা দেখে নেব অতীতে ঘটে যাওয়া কিছু বিধ্বংসী সুনামির কথা। 2004 সালে ভারত মহাসাগরে সুনামি এসেছিল, যেটা 26শে ডিসেম্বর হয়েছিল। সুমাত্রার কাছে ভূমিকম্পের ফলে ভারত সহ 14টি দেশে প্রবল জলোচ্ছ্বাস ঘটে। এবার 2011 সালে জাপানে হয়েছিল, 11ই মার্চ এটা হয়েছিল। ফুকুশিমা পারমাণবিক বিপর্যয় এই সুনামির ফলে হয়েছিল। এবার সুনামির আগাম সতর্কবার্তা যেই প্রযুক্তির মাধ্যমে দেওয়া হয় তাকে বলা হয় আমাদের ডার্ট। 6 নম্বর প্রশ্ন, নিচের কোনটি একটি মৃত আগ্নেয়গিরির উদাহরণ? এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, মাউন্ট পোপা। এবার আগ্নেয়গিরি কয় প্রকারের হয়? আগ্নেয়গিরি হয় সাধারণত 3 প্রকারের। একটা হচ্ছে গিয়ে সক্রিয় আগ্নেয়গিরি, যে আগ্নেয়গিরি সাম্প্রতিক সময়ে অগ্নুৎপাত করেছে বা ভবিষ্যতে আবার অগ্নুৎপাত হওয়ার সম্ভাবনা আছে তাদেরকে বলা হয় আমাদের সক্রিয় আগ্নেয়গিরি। ভারতের ব্যারেন এর উদাহরণ। 2 নম্বর হয়েছে সুপ্ত আগ্নেয়গিরি বা নিদ্রিত আগ্নেয়গিরি, দীর্ঘদিন অগ্নুৎপাত হয়নি কিন্তু ভবিষ্যতে হতে পারে, এইগুলোকে বলা হয় আমাদের সুপ্ত আগ্নেয়গিরি। ভারতের নারকন্ডাম এর উদাহরণ। 3 নম্বর রয়েছে নিষ্ক্রিয় আগ্নেয়গিরি বা মৃত আগ্নেয়গিরি, অর্থাৎ বহু বছর আগে অগ্নুৎপাত বন্ধ হয়ে গেছে, ভবিষ্যতে আর অগ্নুৎপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই। ধিনোর পাহাড়, ডেকান ট্র্যাপ এগুলো সব ভারতে অবস্থিত, এরা নিষ্ক্রিয় আগ্নেয়গিরির উদাহরণ। এবার দেখে নেওয়া যাক পৃথিবীর ইম্পর্টেন্ট পদের কিছু আগ্নেয়গিরি, সেটার ধরন এবং তাদের বৈশিষ্ট্য। প্রথমেই আছে ভারতের ব্যারেন দ্বীপ, এটি একটি সক্রিয় আগ্নেয়গিরির উদাহরণ, এটি দক্ষিণ এশিয়ার একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। 2 নম্বরে রয়েছে ভারতের নারকন্ডাম, এটি একটি সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ যা আন্দামান সাগরে অবস্থিত রয়েছে। 3 নম্বরে রয়েছে ইটালি স্ট্রমলি, এটি একটি ইম্পর্টেন্ট আগ্নেয়গিরি, এটি বর্তমানে সক্রিয় রয়েছে, একে ভূমধ্যসাগরের আলোকস্তম্ভও বলা হয়। 4 নম্বরে রয়েছে মাউন্ট এটনা, এটা একটি সক্রিয় আগ্নেয়গিরি, ইউরোপের উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরি এটি। তারপরে রয়েছে ইটালির ভিসুভিয়াস, এটি একটি সুপ্ত আগ্নেয়গিরি, এটি ঐতিহাসিক এবং বিপজ্জনক আগ্নেয়গিরির মধ্যে একটি। তারপরে রয়েছে জাপানের ফুজিয়ামা, এটি একটি খুব ফেমাস একটি আগ্নেয়গিরি, এটি বর্তমানে সুপ্ত অবস্থায় রয়েছে, এটি জাপানের পবিত্র পর্বত এবং একটি সুন্দর আগ্নেয়গিরি। তারপরে রয়েছে আমাদের তানজানিয়া দেশের কিলিমাঞ্জারো, যা বর্তমানে মৃত অবস্থায় রয়েছে, এই কিলিমাঞ্জারোই আফ্রিকার সর্বোচ্চ পর্বত এবং একটি মৃত আগ্নেয়গিরি। এবার রয়েছে মায়ানমারের মাউন্ট পোপা,
এটি একটি মৃত আগ্নেয়গিরির উদাহরণ। এরপরে রয়েছে আমাদের ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া। এটি একটি সক্রিয় আগ্নেয়গিরি। 1883 সালে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছিল এখানে। এই অবধি আপনি যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনি বুঝে গেছেন আমাদের ভিডিওটি কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে এবং আমরা এই 25টি প্রশ্নের মধ্যে থেকে আমরা কতগুলি প্রশ্ন কভার করতে পারি। তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। 7 নম্বর প্রশ্ন, রিক্টার স্কেলে প্রতি 1 ইউনিট বৃদ্ধির অর্থ হলো ভূমিকম্পের শক্তি কত গুণ বৃদ্ধি পাওয়া। এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, 32 গুণ বৃদ্ধি পাওয়া। এই 32 গুণ কেন বৃদ্ধি পায়? কারণ রিক্টার স্কেল হলো একটি লগারিদমিক স্কেল। এর মাত্রা যদি 1 বাড়ে তাহলে কম্পন 10 গুণ বেড়ে যায়, কিন্তু নির্গত শক্তি বা এনার্জি বেড়ে যায় প্রায় 32 গুণ। 8 নম্বর প্রশ্ন, ভূমিকম্পের উপকেন্দ্রের ঠিক বিপরীত দিকের স্থানটিকে কি বলা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, প্রতিবাদ কেন্দ্র। উপকেন্দ্রের ঠিক 180 ডিগ্রি কোণে পৃথিবীর অপর প্রান্তের স্থানটিকে বলা হয় প্রতিপাদ কেন্দ্র। এখানে সিসমিক তরঙ্গ পৌঁছাতে সবচেয়ে বেশি সময় নেয়। আমি ভিডিওর 1 নম্বর প্রশ্নেই এই প্রতিবাদ কেন্দ্র কোথায় তারপরে উপকেন্দ্র রয়েছে দেখিয়ে দিয়েছি, তাই আমি এখানে আলাদা করে আর দেখালাম না। 9 নম্বর প্রশ্ন, কোন স্কেলের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা বা ম্যাগনিটিউড মাপা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি, রিক্টার স্কেলের সাহায্যে। রিক্টার স্কেল দিয়ে ভূমিকম্পের মাত্রা বা ম্যাগনিটিউড মাপা হয়। মার্সেলি স্কেল দিয়ে আমাদের ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মাপা হয় এবং সিসমোগ্রাফ এই যন্ত্র দিয়ে কতটা কম্পন হয়েছে অর্থাৎ কম্পন মাপার যন্ত্র হিসেবে সিসমোগ্রাফ ব্যবহৃত হয়। 11 নম্বর প্রশ্ন, ভূ অভ্যন্তরে ম্যাগমা যখন, আমাদের এখানে একটু স্পেলিং মিস্টেক আছে, এখানে এই নটা আর এই শর্টটা হবে না, এটা হবে উলম্ব হবে। আমি যখন আমাদের ফেসবুক পেজে এইসব স্টাডি মেটেরিয়ালগুলো নোটগুলো আপলোড করবো তখন আমি এটা ঠিক করে দেবো। তাহলে আমাদের এখানে কি ছিল 11 নম্বর প্রশ্নটা? ভূ অভ্যন্তরে ম্যাগমা যখন উলম্বভাবে দেওয়ালের মতো জমাট বাঁধে তখন তাকে কি বলা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, ডাইক বলা হয়। ম্যাগমা যদি শিলাস্তরে সমান্তরালভাবে জমাট বাঁধে তখন তাকে বলা হয় সিল, কিন্তু যদি উলম্বভাবে বা খাড়াভাবে জমাট বাঁধে তখন তাকে বলা হয় ডাইক। আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি, এই যে আমাদের এখানে যে লম্বভাবে জমাট বেঁধেছে এটাকে বলেছি আমরা ডাইক, আর এখানে এই যে সমান্তরালভাবে জমাট বেঁধেছে এগুলোকে বলা হবে আমাদের সিল। 12 নম্বর প্রশ্ন, পৃথিবীর কোন দেশকে ভূমিকম্পের দেশ বলা হয়? এটি আমরা প্রায় সবাই জানি। এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, জাপান। এই জাপান কয়েকটি টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হয়। এখানে প্রতি বছর প্রায় 1500-এর মতো ভূমিকম্প অনুভূত হয়। 13 নম্বর প্রশ্ন, প্রশান্ত মহাসাগরের অগ্নিবলয় ছাড়া আর কোন অঞ্চলে সবথেকে বেশি আগ্নেয়গিরি দেখা যায়? এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশনে মধ্য মহাদেশীয় বলয় বা মিড কন্টিনেন্টাল বেল্ট। আল্পস পর্বত থেকে ভূমধ্য সাগর হয়ে হিমালয় পর্যন্ত এই বলয়টি বিস্তৃত। বিশ্বের প্রায় 21% ভূমিকম্প অর্থাৎ 21% ভূমিকম্প এই অঞ্চলে হয়ে থাকে। 14 নম্বর প্রশ্ন, ভূ অভ্যন্তরে ম্যাগমা যখন বিশাল এলাকা জুড়ে গম্বুজ আকারের জমাট বাঁধে তখন তাকে কি বলা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, বাথলিথ বলা হয়। ছবিটি ভালো করে লক্ষ্য করবে, এই যে পুরোটা ভূ অভ্যন্তরের নিচে যে আমাদের লাভাগুলো জমে রয়েছে বা ম্যাগমায় জমে রয়েছে এইগুলোকেই বলা হয় আমাদের ব্যাথলিথ। এটি গ্রানাইট শিলা দিয়ে গঠিত হয়। ক্ষয়কার্যের ফলে অনেক সময় এর উপরের স্তর সরে যায় এবং এটি পাহাড়ের মূল ভিত্তি হিসেবে দৃশ্যমান হয়ে যায়। 15 নম্বর প্রশ্ন, কোন আগ্নেয়গিরিকে ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বলা হয়? আমরা যখন আগ্নেয়গিরির চারটা দেখেছিলাম তখনই এর মধ্যে এই প্রশ্নটা ছিল। এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, স্ট্রমলিথ। এটা ইতালিতে অবস্থিত। এই আগ্নেয়গিরি থেকে অনবরত উজ্জ্বল লাভা ও গ্যাস নির্গত হতে থাকে। এর ফলে আশেপাশে আকাশ আলোকিত থাকে। এই ছবিটি ভালো করে লক্ষ্য করো, এটি রাতের বেলা স্ট্রমলিথ ছবি। এটি থেকে প্রায় প্রতিদিনই এরকম উজ্জ্বল লাভা বেরোতে থাকে, তাই এটি রাত্রিবেলা খুব উজ্জ্বল থাকে। এর জন্য একে বলা হয় আমাদের ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ। এটি ইতালিতে অবস্থিত। 16 নম্বর প্রশ্ন, পি তরঙ্গ এবং এস তরঙ্গের সময়ের পার্থক্য থেকে কি নির্ণয় করা যায়? এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, উপকেন্দ্রের দূরত্ব। 17 নম্বর প্রশ্ন, ভারতের সবথেকে বেশি ভূমিকম্প প্রবণ অঞ্চল যেটাকে জোন ভি বলা হয় এর মধ্যে কোনটি? এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, উত্তর পূর্ব ভারত ও হিমালয় অঞ্চল। ভারতে বর্তমানে 4টি জোন রয়েছে, 2, 3, 4 এবং 5। এর মধ্যে 5 নম্বর হচ্ছে সবচেয়ে ঝুঁকিপ্রবণ, যেটি উত্তর পূর্ব ভারত, হিমালয়, কচ্ছের রান এবং আন্দামান নিয়ে গঠিত হয়েছে। সব থেকে কম হচ্ছে গিয়ে আমাদের জোন 2, এটি দাক্ষিণাত্য মালভূমিতে অবস্থিত। ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। আমরা আমাদের চ্যানেলে ভূগোলের পাশাপাশি অন্যান্য যাবতীয় পরীক্ষায় আসা জিকে সলভ করিয়ে থাকি এবং কারেন্ট অ্যাফেয়ার্সও প্র্যাকটিস করিয়ে থাকি। আমাদের চ্যানেলে অলরেডি অনেক ভিডিও আপলোড করা হয়ে গেছে, আপনারা চাইলে দেখতে পারেন। পরের প্রশ্ন, অগ্নুৎপাতের সময় লাভার সাথে নির্গত ছোট পাথরের টুকরোকে কি বলা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশনে ল্যাপিলি বলা হয়। 19 নম্বর প্রশ্ন, ভূমিকম্পের কেন্দ্র থেকে কোন তরঙ্গটি সবার আগে সিসমোগ্রাফে পৌঁছায়? এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, পি তরঙ্গ। এটি একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ এবং এটি বায়ু, জল বা কঠিন যে কোনো মাধ্যমের মধ্যে দিয়ে শব্দের গতির মতো সবচেয়ে দ্রুত এগোতে পারে। 20 নম্বর প্রশ্ন, সমুদ্রের তলদেশে অগ্নুৎপাতের ফলে কোন ধরনের দ্বীপ গঠিত হতে পারে? এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, আগ্নেয় দ্বীপ। লাভা জমতে জমতে সমুদ্রের উপরে এইসব দ্বীপ জেগে ওঠে, যেমন আইসল্যান্ড এবং হাওয়াই এবং জাপানের অধিকাংশ দ্বীপই এর উদাহরণ। 21 নম্বর প্রশ্ন, ভূমিকম্পের যে অঞ্চলে কোনো তরঙ্গ পৌঁছাতে পারে না তাকে কি বলা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, ছায়া বলয়। 22 নম্বর প্রশ্ন, ফাটল দিয়ে শুধুমাত্র গরম জল ও বাষ্প নির্গত হওয়াকে কি বলা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, ফিউমারেল। আগ্নেয়গিরি যখন শান্ত থাকে তখন তার ফাটল দিয়ে বাষ্প এবং গ্যাস বের হতে থাকে, একেই বলা হয় আমাদের ফিউমারেল বা ধূম্রকুণ্ড।
অ্যালাস্কার ভ্যালি অফ 10,000 স্মোক এর জন্য বিখ্যাত। পরবর্তী প্রশ্ন, আগ্নেয়গিরির মাথায় ফানেলের মতো আকৃতির মুখকে কি বলা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশানে ক্রেটার বা জ্বালামুখ। বিস্ফোরণের ফলে জ্বালামুখ ধসে বিশাল বড় গর্ত তৈরি হলে তাকে বলা হয় আমাদের ক্যালডেরা। এই ক্যালডেরা জ্বালামুখের চেয়ে অনেক বড় হয়ে যায়। ধরো এটা আমাদের একটা আগ্নেয়গিরি, আগ্নেয়গিরির মুখ আমাদের এরকম থাকে, এই অংশটাকেই বলা হয় আমাদের ক্রেটার। এবার ধরো এই ক্রেটারে জল জমে কোনো লেক তৈরি হয়ে গেল, তখন এইটাকেই বলা হবে আমাদের ক্রেটার লেক। 24 নম্বর প্রশ্ন, নির্দিষ্ট সময় অন্তর অন্তর গরম জল ও বাষ্প স্তম্ভের মতো নির্গত হওয়াকে কি বলে? এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, গিজার। নির্দিষ্ট সময় অন্তর অন্তর ফোয়ারার মতো গরম জল বের হওয়াকে বলা হয় গিজার। আমেরিকায় অবস্থিত ইয়েলোস্টোন পার্ক এর ওল্ড ফেইথফুল বিশ্বের একটি বিখ্যাত গিজার। 25 নম্বর প্রশ্ন, কোন মহাদেশে কোনো সক্রিয় আগ্নেয়গিরি নেই? এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড কোনো বড় প্লেট সীমানার উপর নেই, তাই এখানে কোনো সক্রিয় আগ্নেয়গিরি বর্তমানে নেই। আন্টার্কটিকায় একটি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে, যেটাকে বলা হয় আমাদের মাউন্ট ইরেবাস। তো আজকের ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন। চ্যানেলে যদি নতুন হন আপনি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেল। আমরা এরকম বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ জিকের পাশাপাশি টোটাল কমপ্লিটলি জিকের প্র্যাকটিস ক্লাস শুরু করতে চলেছি, তাই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী